स्वरूपाय स्वामी আজকে এই অপরাহ্নকালীন সভায় উপস্থিত আমাদের সারা ভারত জুড়ে যে রামকৃষ্ণ বিবেকানন্দ অগ্রচার পরিষদ আছে তার শ্রদ্ধেয় সংযোজক স্বামী দেবরাজানন্দজি, এখানে উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মঠের মঠী পরিষদের অন্যতম সদস্য, অত্যন্ত শ্রদ্ধেয় সদস্য আমার অনুযোগ্যকেন স্বামী মুক্তিদানন্দজি মহারাজ, উপস্থিত অন্যান্য সন্ন্যাসীবৃন্দ এবং স্নেহের ব্রহ্মচারী ভাইয়েরা, এবং আজকে এখানে সারাদের এই ভক্ত সম্মেলনে যারা আছেন অত্যন্ত শ্রদ্ধেয় পরম শুদ্ধ ভক্তমণ্ডলী। আপনারা শুনেছেন যে আজকে আমাদের বক্তব্য বিষয় হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ বা রামকৃষ্ণ বিবেকানন্দের প্রাসঙ্গিকতা আজকের যুগে, বিশেষ করে একবিংশ শতাব্দী। রামকৃষ্ণ বিবেকানন্দের প্রাসঙ্গিকতা শুধু 21 শতকে বা একবিংশ শতকে কেন হবে? রামকৃষ্ণ বিবেকানন্দের প্রাসঙ্গিকতা থাকবে স্বামীজির ভাষায় 5000 বছর, 50th সেঞ্চুরি স্বামীজি বলছেন। তো স্বাভাবিকভাবেই 21 শতকে অবশ্যই আছে। কিছুদিন আগে গত সপ্তাহে আমার কাছে একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের লোক গিয়েছিল আমার ইন্টারভিউ নিতে। তা সেখানে ওরা জিজ্ঞেস করলেন যে আচ্ছা স্বামীজি কি এত প্রাসঙ্গিক? আমি বলো কি হে, স্বামীজি গতকাল প্রাসঙ্গিক ছিলেন, আজ আছেন, আগামীকালও থাকবেন। বলো কেন প্রাসঙ্গিক? ওই স্বামীজি কতগুলো কথা বলেছেন যেগুলো আজকের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যুবকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। তাহলে কেমন? বলো যে স্বামীজি বলেছেন ইট ইজ ইজিয়ার টু রিচ গড থ্রু ফুটবল রাদার দেন থ্রু দ্য গীতা। আমি বললাম যে তাহলে তো রামকৃষ্ণ মিশনের সব সন্ন্যাসীগুলো হাফপ্যান্ট করে মোহন বাগান ক্লাবে নামে, ওরা বেলুর মঠে কেন নামে? তা স্বাভাবিকভাবে স্বামীজিকে যদি বুঝতে হয়, স্বামীজিকে যদি জানতে হয়, আমাদের স্বামীজিকে আত্মকান্ত কোণে অনুধান করতে হবে। স্বামীজিকে বোঝা এত সহজ নয়। স্বামীজি নিজেই বলেছেন যে had there been another বিবেকানন্দ he could have understood what this বিবেকানন্দ has done. স্বাভাবিকভাবেই স্বামী বিবেকানন্দকে বোঝবার জন্য একটা অত্যন্ত গভীর প্রস্তুতির প্রয়োজন। যদি বলেন যে আপনারা কতটুকু বুঝেছেন, সত্যি আমরা কতটুকু বুঝেছি সেটাও আমরা বলতে পারবো না, ইতস্তত বোধ হবে, বোঝবার চেষ্টা করছি। তবে দীর্ঘকাল এই সঙ্গে থেকে স্বামী বিবেকানন্দের হাওয়া শ্বাস প্রশ্বাসের সঙ্গে একীভূত হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ আর আমাদের সত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। ব্যক্তিগতভাবে আমি তো এটা অত্যন্ত গভীরভাবে অনুভব করি। তো সেদিক থেকে চিন্তা করতে গেলে বলা যায় যে যার কথা ভাবা যায় তার সত্তা নাকি পায়, ঠাকুর বলেছেন। তা স্বামী বিবেকানন্দের একটুখানি হলেও সত্তা আমরা অবশ্যই পেয়েছি, অথবা কার জোরে, কার অনুপ্রেরণায় আমরা দিনের পর দিন, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 46 বছর, কেউ 48 বছর কাজ করে চলেছি। তা কিন্তু যদি বলা হয় যে স্বামী বিবেকানন্দকে কি আপনি পুরোটা বুঝেছেন, অবশ্যই নয়। স্বামী বিবেকানন্দ স্বয়ং বলেছেন আরেকজন বিবেকানন্দের প্রয়োজন। আমরা যেটা বুঝেছি অনেকটা যে ওই বামন হয়ে চাঁদ ধরার স্বামী, বোঝা যায় না, চাঁদ ধরা যায় না বামন হয়ে, তথাপি একটা আকাঙ্ক্ষা থাকে প্রত্যেকের বামন হয়েও চাঁদ ধরার। তো এরকমই আমরা স্বামী বিবেকানন্দের যে কথা, তার যে মর্মার্থ, স্বামী বিবেকানন্দের যে ব্যক্তিত্ব, স্বামী বিবেকানন্দের যে বহুমুখী সত্তা, সেটি বোঝবার মতো ক্ষমতা আমাদের সাধারণ মানুষের না থাকলেও আমাদের সাধ হয় স্বামী বিবেকানন্দের সম্পর্কে ভাববার, ভালো লাগে, অনুধান করবার ভালো লাগে। তা আমরা যতটুকু বুঝেছি আমাদের দৃষ্টিতে, সেটুকু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবার প্রয়াস করব। স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ এই দুটি সত্তাকে বুঝে নিতে হবে।
শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ দুটি আলাদা সত্তা নয়। ঠাকুর স্বয়ং বলছেন যে তুই আর আমি কি আলাদা, এটি একই সত্তার দ্বিধা প্রকাশ, একই বৃন্দে দুটি ফুল। শ্রীরামকৃষ্ণ যদি তত্ত্ব হন, স্বামী বিবেকানন্দ অবশ্যই তার ব্যাখ্যা। শ্রীরামকৃষ্ণ যদি ভাব হন, স্বামী বিবেকানন্দ ভাব সম্প্রসার। শ্রীরামকৃষ্ণ যদি বিজ্ঞান হন, স্বামী বিবেকানন্দ ফলিত বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ যদি বক্তা হন, স্বামী বিবেকানন্দ অবশ্যই অ্যাপ্লিফায়ার। শ্রীরামকৃষ্ণ যে মিশন, সেই মিশনকে সার্থক করবার জন্য, রূপায়িত করবার জন্য, সাকার রূপ দেওয়ার জন্য স্বামী বিবেকানন্দকে তিনি আহ্বান করেছিলেন। আপনারা যারা লীলা প্রসঙ্গ করেছেন, শরৎ মহারাজের অনবদ্য লেখনীতে শ্রীরামকৃষ্ণের জবানিতে শরৎ মহারাজ বলছেন ঠাকুরের কথা, যে একদিন সাধন পথে, সমাধি পথে উচ্চে আরোহণ করিতে করিতে ক্রমে দেখিলাম খণ্ড ও অখণ্ডের ব্যবধান। যে খণ্ড ও অখণ্ডের ব্যবধান অতিক্রম করিতে দেবতার পর্যন্ত ভীত শঙ্কিত। একটি ছোট্ট বালকের বেশ ধারণ পূর্বক ক্রমে সেই খণ্ড ও অখণ্ডের ব্যবধান অতিক্রম করিলাম। দেখিলাম একটি জ্যোতির্মণ্ডল, তাহাতে প্রবেশ করিলাম। দেখিলাম 7 জন ঋষি, যারা ধ্যানে ও প্রজ্ঞায়, ত্যাগে ও তিতিক্ষায় দেবতাদিগকে পর্যন্ত ছাড়াইয়া গিয়াছেন। তাহাদিগের অন্যতমের নিকট এই বালক অভিগমন করিল। সস্নেহে সেই ঋষির গলা জড়াইয়া ধরিলাম। ঋষি নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিলেন এই বালকই তাহার হৃদয়ের ধন। আমি কহিলাম, আমি ধরণীতে যাইতেছি, তুমি আইসো। ঋষি মৌন সম্মতি জানাইলেন। দেখিলাম তাহার দেহ হইতে কি একটা পদার্থ জ্যোতির আকারে বহির্গত হইয়া পৃথিবীর দিকে ধাবমান। এক্ষণে দেখিয়া চিনিতেছি নরেন্দ্রই সেই ঋষি। তো স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণ সেই ঋষিকে আহ্বান করেছিলেন। এবং আপনারা তো জানেন যে স্বামীজি যখন জন্ম হবে ঠিক তার আগে স্বামীজির মা দেখছেন, এবং স্বামীজির যখন জন্ম হয়েছে শ্রীরামকৃষ্ণ দেখছেন দক্ষিণেশ্বরে। স্বামীজির মা অবশ্যই স্বপ্ন দেখছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই চোখে চাক্ষুষ দেখছেন দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে যে বারাণসীর বিশ্বনাথ ধাম থেকে একটি জ্যোতির্ময় বর্ত এসে স্পর্শ করছে, জ্যোতিরেখা এসে স্পর্শ করছে শিমলের দত্ত পরিবারকে। এবং শ্রীরামকৃষ্ণ তখনই বলছেন, এরে আমার কাজের লোক এসে গেছে। অর্থাৎ স্বামীজি কাজের লোক। স্বামীজির কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে আরো সব গিয়েছেন, রাখাল গিয়েছেন, তারক গিয়েছেন, লাটু গিয়েছেন, এরা সব গিয়েছেন, কিন্তু কাজের লোক বলে বলছেন যে ওই আমার কাজের লোক কি হচ্ছে, ওই শিমলের দত্ত পরিবারের জন্য হচ্ছে। তো এখানেও যে নরেন্দ্রনাথ, সেই নরেন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণের কি প্রাসঙ্গিকতা। রিচার্ড শিপম্যানের দি গ্রেট ওয়ান আপনারা নিশ্চয়ই পড়েছেন, বিখ্যাত বই। তো রিচার্ড শিপম্যান সাহেব একটা সুন্দর কথা বলছেন যে দেখো, আমি কলকাতায় গিয়েছিলাম, কলকাতাতে দোকানের দিকে উঁকি মারছি, দেখছি শ্রীরামকৃষ্ণ। ছোট ছোট মুদির দোকানে উঁকি মারছি, দেখছি শ্রীরামকৃষ্ণ। ট্রামে বসছি, দেখছি শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বরে যাচ্ছি, ছোট স্যাঁতস্যাঁতে হোটেল, তাতে উঁকি মারছি, দেখছি শ্রীরামকৃষ্ণ। মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছে এই শহর। তা সেটি কলকাতার ব্যাপারে যেটি ছিল গতকালের কথা। আজকের কথা হচ্ছে শুধু ভারতবর্ষ নয়, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অতিক্রম করে আর সমস্ত পৃথিবীকে গ্রাস করেছে রামকৃষ্ণ বিবেকানন্দ। আমি কয়েকটি উদাহরণ দেব, যেটি আপনাদের খুব ভালো লাগবে এই জন্য যে আপনারা যাকে দেখেছেন, যাদের দেখেছেন তাদের কথা দিয়ে উদাহরণ দেব। আপনারা কয়েকদিন আগে ভারতবর্ষ নির্বাচনী প্রক্রিয়ার ভিতর দিয়ে গেল। ভারতের প্রধানমন্ত্রী কলকাতায় বক্তৃতা দিতে এসেছিলেন। আপনারা হয়তোবা অনেকে শুনেছেন, অনেকে শোনেননি, কিন্তু উনি বলেছেন, পত্রিকায় নিশ্চয়ই দেখে থাকবেন। তিনি কিন্তু বক্তৃতা দিতে সমাজবাদের কথা বললেন না, ধনতান্ত্রিক অর্থনীতির কথা বললেন না। তিনি বলেছিলেন যে আমি প্রণাম জানাই
রামকৃষ্ণ ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দকে মাসা, এবং এও বলেছিলেন যে এখানে রয়েছে পুতো বেলুর মঠ, যে বেলুর মঠের তৈরি সৃষ্টি আমরা, সেটা যাই হোক, কতখানি সত্যি কতখানি জল তার ভেতরে আছে তার ভেতরে আমি প্রবেশ করতে চাই না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারতের এই যে জনগণমন বিধায়ক, যিনি ভারতবর্ষের নেতা, তিনি পর্যন্ত আর বিবেকানন্দকে ছেড়ে এগোতে পারছেন না। আজকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, দেখতে পাই বিবদমান দুটি রাজনৈতিক দল লাঠালাঠি করছে, মাথা ভাঙছে কিনা আমি জানি না, অন্তপক্ষে খবরের কাগজে এখন দেখিনি মাথা ভেঙেছে বলে, কিন্তু লাঠালাঠি করছে। একজন বলছে বিবেকানন্দ আমার, তুমি বিবেকানন্দ ফটো নিয়ে প্রসেশন করতে পারবে না। আরেকজন বলছে বিবেকানন্দ আমার, তোমার বিবেকানন্দকে নিয়ে বিবেকানন্দের ফটো নিয়ে প্রসেশন করার নৈতিকতা নেই, কারণ তুমি বিবেকানন্দকে ফলো করো না, অনুসরণ। এর থেকে কি বোঝা যায় না যে একবিংশ শতকে স্বামী বিবেকানন্দ কতখানি প্রাসঙ্গিক? স্বামী বিবেকানন্দ জীবনের সর্বস্তরে ওতপ্রোতভাবে জড়িত আছে। স্বামী বিবেকানন্দ সাধারণ মানুষের মধ্যে আছে, স্বামী বিবেকানন্দ মধ্যবিত্তের মধ্যে আছে, স্বামী বিবেকানন্দ ধনীদের মধ্যেও আছে। সত্যি সত্যি বলতে গেলে আধুনিক ভারতের যারা রূপকার, তাদের মধ্যে একজনের কথা বলতে চান, নেতাজি সুভাষ বোস। তিনি অবশ্যই একজন অত্যন্ত শ্রদ্ধেয় রূপকার ভারতবর্ষে, এবং নেতাজি সুভাষ বোস বলেছিলেন যে স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমি গেস্ট শিখেছি। মহাত্মা গান্ধী সে কথা বললেন, নেহেরু সে কথা বললেন, এবং আজকে সমস্ত পৃথিবীতে জর্জ বার্নার্ড শো বলুন, আর্নল্ড টয়েনিং বলুন, অথবা যে কোনো বৈজ্ঞানিক, এমনকি আইনস্টাইন সাহেবের কথা বলুন, তাহলে সবাই কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দকে কুর্নিশ জানাচ্ছে। কেন কুর্নিশ জানাচ্ছে এটা তাৎপর্য আসবে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে রামকৃষ্ণ বিবেকানন্দ সারা পৃথিবীকে কিভাবে গ্রাস করছে। আপনারা যদি 1890-এর দশকের দিকে যান, অর্থাৎ 19 শতকের শেষ দশকের দিকে, আমরা দেখতে পাই তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যাচ্ছেন অক্সফোর্ডে মক্ষমুলার, অর্থাৎ ম্যাক্স মুলার, প্রফেসর ম্যাক্স মুলারকে তার শ্রদ্ধা জানাতে, তার কৃতজ্ঞতা জানাচ্ছে। কৃতজ্ঞতা কেন? যে যখন কলকাতায় সবাই শ্রীরামকৃষ্ণের কথা চর্চা করে না, আলোচনা করে না, শ্রীরামকৃষ্ণ ভাবিত নয়, শ্রীরামকৃষ্ণের সম্পর্কে সামান্য কৌতূহলটুকু নেই, সেই সময়ে অক্সফোর্ডে বসে স্বামীজির ভাষায় সায়নমণি, আধুনিক যুগের সায়নমণি প্রফেসর ম্যাক্স মুলার একটা জীবনী লিখলেন। বিবেকানন্দ গিয়েছেন, বিবেকানন্দ কৃতজ্ঞতা জানিয়েছেন, বিবেকানন্দ বিদায় নিচ্ছেন। ম্যাক্স মুলার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, লন্ডনে তো এমনিতেই ঝিরঝির করে বৃষ্টি হয়। ম্যাক্স মুলার ছাতা ধরলেন স্বামী বিবেকানন্দের মাথায়। তখন স্বামী বিবেকানন্দ বারবার বলছে যে প্রফেসর, তুমি আমার মাথায় ছাতা ধরো না, তুমি হচ্ছে একজন প্রাজ্ঞ ঋষি আর আমি একজন যুবক সন্ন্যাসী। আমি এসেছিলাম শুধু আমার কৃতজ্ঞতা জানাতে তোমার কাছে, যে আমার যিনি গুরু, আমার যিনি হৃদয় সম্রাট, আমার যিনি সবচাইতে প্রিয়তম, আমার আচার্য, আমার ইষ্ট শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে তুমি তুলে ধরেছ বিশ্বজনীনতার কাছে, বিশ্বজনের কাছে। ম্যাক্স মুলার কথা শুনছেন না, ম্যাক্স মুলার এগিয়ে চলেছেন ছাতা নিয়ে। তারপরে আবার স্বামীজি বারবার আপত্তি করছেন। ম্যাক্স মুলার বললেন, It's the every day that a son of Sri Ramakrishna comes to your doorstep. রোজ শ্রীরামকৃষ্ণের সন্তান তোমার দোরগোড়ায় আসবে না, একদিন আসবে। এসেছো তুমি, তাই তোমাকে প্রাণ ভরে আমি দেখতে চাই। রামকৃষ্ণ কে? স্বামী লোকেশ্বরানন্দজিকে আপনারা অনেকেই তার নাম শুনেছেন, অনেকেই দেখেছেন, অনেকে হয়তো বা কথাও বলেছেন। তাই আমি অনেক ঘটনা আছে, কিন্তু স্বামী লোকেশ্বরানন্দজির কথাই বলতে পছন্দ করব, কারণ আপনাদের কাছে খুব ভালো লাগবে। লোকেশ্বরানন্দজি 1986-87 সালে তিনি গিয়েছিলেন সোভিয়েত রাশিয়াতে, এবং সে উপলক্ষে ইত্যাদি জায়গা। আমি দু একটা ঘটনা বলবো, তাহলে বুঝতে পারবেন রামকৃষ্ণ বিবেকানন্দ সমস্ত সমাজকে কিভাবে গ্রাস করছে। আমার মনে পড়ে যে
90-এর দশকে, আমি তখন অরুণাচল প্রদেশে ছিলাম, এশিয়াটিক সোসাইটি থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি সেমিনার আলোচনা। তাই একজন কাশ্মীরি পণ্ডিত বলেছিলেন, স্কলার, কাশ্মীরি পণ্ডিত মানে কাশ্মীরি পণ্ডিত নয়, স্কলার, তিনি একটি সুন্দর কথা বলেছিলেন যে সাম রিলিজিয়ন ইজ অ্যাগ্রেসিভ, একটা কোনো ধর্ম আছে খুব আক্রমণাত্মক, সাম রিলিজিয়ন ইজ প্রসেলিটাইজিং, কোনো ধর্ম আছে যারা নাকি ধর্মান্তকরণ করে, বাট দ্য মোস্ট ডেঞ্জারাস ইজ দ্য রিলিজিয়ন অফ শ্রীরামকৃষ্ণ ইন দ্য মডার্ন টাইম। সবাই আশ্চর্য হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণের স্তুতি করবার জন্য এই আলোচনা চক্র, আর ও কিনা বলছে যে শ্রীরামকৃষ্ণের আধুনিক যুগের শ্রীরামকৃষ্ণের ধর্মটাই সবচেয়ে মারাত্মক। তো তাকিয়ে আছে ওর দিকে, খানিকক্ষণ উনি চুপ থেকে বললেন, বিকজ ইট ইজ ইনফেকশন। রামকৃষ্ণের ধর্ম হচ্ছে ইনফেকশন। ঠাকুর বলছেন গোপ্রসা, কাটলে আর উপায় নেই, সে বিষ করে যাবে না। তা স্বাভাবিকভাবে এই স্বামী লোকেশ্বরানন্দ গিয়েছেন 24শে ডিসেম্বর। আপনারা জানেন সারা পৃথিবীব্যাপী 24শে ডিসেম্বরটি ক্রিসমাস ঈদ বলে পালিত হয়। ভ্যাটিকান রেডিও থেকে সারমন দেওয়ার প্রেরোগেটিভ অর্থাৎ বিশেষ যে সুযোগ সেটি পোপের। পোপ সেই সুযোগটি দিয়েছিলেন স্বামী লোকেশ্বরানন্দ এবং বলেছিলেন যে আপনি শ্রীরামকৃষ্ণ এবং ক্রাইস্ট এই সম্পর্কে কিছু বলুন। তা লোকেশ্বরানন্দ যে পোপের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, অর্থাৎ দেখা করবার কথা ছিল, কিন্তু ওর বক্তৃতা শুনে পোপ এত খুশি হলেন, তিনি বললেন যে স্বামীজিকে একটু নিয়ে এসো। তো লোকেশ্বরানন্দজি ভাবছেন যে সারা পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষের যে হৃদয় সম্রাট ও, তিনি কি আর আমাদের মতো একটা সাধারণ ছোট্ট সন্ন্যাসী সংগঠনের কথা জানেন? তো স্বাভাবিকভাবে তিনি বললেন, I belong to an order of monks which is the smallest, the poorest and the youngest order of monks in the world. আমি এমন একটি সন্ন্যাসী সংঘের সদস্য যে সন্ন্যাসী সংঘটি ক্ষুদ্রতম, কনিষ্ঠতম এবং দরিদ্রতম। অবশ্যই আমাদের প্রেসিডেন্ট মহারাজ এখনো কাঠের চপ্পল পরেন, সোনার চপ্পল। তা স্বাভাবিকভাবেই এই কথা বলতেই ও বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, স্বামী, I know everything about you. You belong to Ramakrishna Mission. বললো, স্বামীজি, আমরা সবই জানি তোমাদের সম্পর্কে, আমি সব জানি, তুমি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। It is true, you are the smallest, you are the youngest, you are the poorest order of monks in the world, but spiritually you are the most vibrant order of monks in the world. কিছুদিন আগে আপনারা যারা ইন্টারনেট ঘাটেন তারা দেখতে পাবেন, ইন্টারনেটে এখনো আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি স্কলার পোস্ট ডক্টরেট করছে, কলকাতার ছেলে, সে মুক্ত ইগোর ছেলে। সে একটি সুন্দর কথা বলছে যে আজকে সমস্ত পৃথিবীর ম্যানেজেরিয়াল পার্লেন্সে একটা কথা, একটি আলোচনা, যে রামকৃষ্ণ মিশন বলতে গেলে ম্যানেজেরিয়াল ল্যাঙ্গুয়েজে বলতে হয় এটি হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন, নন প্রফিট মাল্টিন্যাশনাল কর্পোরেশন। আজকের দিনে উপশাখা নিয়ে আমাদের 236 থেকে 240টি উপশাখা আছে সারা, মানে শাখা এবং উপশাখা মিলিয়ে 240টি কেন্দ্র আছে সারা পৃথিবীতে 27টি দেশে। তো এখন এই যে রামকৃষ্ণ মিশন একটি নন প্রফিট মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, এটা চালাচ্ছে গুটিগত মুন্ডিত মস্তক সন্ন্যাসী। কালকে যে ছেলেটি আমাদের কাছে এসছে তাকে নিয়ে হিসেব করলে দেখা যাবে আমাদের 1900, তার মধ্যে প্রায় 400 বিভিন্ন কারণে কাজের সঙ্গে যুক্ত নন। 300, প্রায় 300, 1600 কাজ। আমাদের টাস্ক ফোর্স কনসিস্ট অফ 1600 people। এবং বলছে যে একটা সংঘ, যেই সংঘ সারা পৃথিবীতে ব্যাপৃত, 122 বছর ধরে তাদের পথ চলা শুধু চড়ই বেটি, এগিয়ে যাওয়ার কাহিনী, তাদের কোনো স্ক্যান্ডেল নেই, কোনো স্ক্যাম নেই, কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো বদনাম নেই। এটার কারণটা কি?
তো সেনগুপ্ত সুন্দর বলছে যে কারণটা হচ্ছে তাদের সন্ন্যাসী সবচাইতে বড় আজকে ম্যাথামেটিশিয়ান, পৃথিবীর যে গণিত বিশারদ সবচাইতে বড় 1 নম্বর, তিনি রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী। সবচাইতে বড় যে বেদান্তের বক্তা, সে হচ্ছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। হার্ভার্ড ইউনিভার্সিটি শুরু হয়েছিল ক্লার্জিম্যানদের দিয়ে, সেই যে রিলিজিয়ান ডিফিনিটিভ মিনিস্টার, তিনি হচ্ছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। কারণটা কি? সেনগুপ্ত সব শেষে গিয়ে বলছেন কারণ হচ্ছে দে ওন বাট দে ডু নট পসেস। ব্যাংকের ক্যাশিয়ার, he owns 2 crores of rupees or 200 crores of rupees, but he doesn't possess. এটি হচ্ছে কারণ। দাসী কাজ করে মালিকের বাড়িতে, ছেলেটিকে নিজের ছেলের মতোই কোলে পিঠে করে মানুষ করে, কিন্তু এইটুকু জানে যে এই বাড়িটি আমার নয়, বাড়ি আমার বর্তমানে, আর এই ছেলেটিও আমার নয়। তা স্বাভাবিকভাবে এই যে আজকে সারা পৃথিবীতে যারা চিন্তাবিদ, তাদের মধ্যে আজ এই চিন্তা এসেছে। আর্নল্ড টয়েঙ্গ একটা অদ্ভুত কথা বলছে জানো, এই রামকৃষ্ণ মিশন, এই সন্ন্যাসী সম্প্রদায়, এরা হচ্ছে মাইনরিটি, ক্রিয়েটিভ মাইনরিটি, এরা হচ্ছে সৃজনশীল সংখ্যালঘু। আমাদের সংখ্যালঘু করে দেবেন না কিন্তু, তাহলে নরেন্দ্র মোদী আর গ্র্যান্ড ফ্রেন্ড দেবেন। তো সেটাই হোক, আমরা সেই অর্থে সংখ্যালঘু নই, আমরা অবশ্যই হিন্দু, এবং হিন্দু প্লাস সামথিং মোর, হিন্দুর চাইতেও, সাধারণ হিন্দুর চাইতে অনেক বেশি। কিন্তু টয়েঙ্গি সাহেব বলছেন এরা গুটিকতক লোক, যে লোকগুলো সারা পৃথিবীর লোকের থেকে ভিন্ন, ক্রিয়েটিভ মাইনরিটি থেকে বলছেন এই লোকগুলো। তারপরে আসুন সেই লোকেশ্বরানন্দজি এলেন মস্কোতে। 1000 ইয়ার্স অফ অর্থোডক্স চার্চ, তাদের 1000 বছর পূর্তি উৎসব হচ্ছিল। ভারত সরকার লোকেশ্বরানন্দজিকে প্রতিনিধি করছে। তা লোকেশ্বরানন্দজি মস্কোতে গেছেন, এটা শুনে ওখানকার যে চেয়ারম্যান অফ একাডেমি অফ সায়েন্স, তখন মস্কোর অবস্থাটা হচ্ছে যে গ্লাসনোস্ট ইজ কমপ্লিট, পেরিস্ট্রোইকা ইজ ইয়েট টু টেক প্লেস, এরকম একটা জাংচার। সেই সময় লোকেশ্বরানন্দজি মস্কোতে গেলেন, মিখাইল গর্বাচভ আছেন। তা চেয়ারম্যান অফ একাডেমি অফ সায়েন্স তিনি জানতে পারলেন যে স্বামী লোকেশ্বরানন্দ ইজ উইথাউট। কি করে জানতে পারলেন? কেনই বা উনি লোকেশ্বরানন্দজি সম্পর্কে উৎসাহিত? কারণ তিনি কলকাতায় এসেছিলেন, তখন লোকেশ্বরানন্দজি ওয়াজ হিজ হোস্ট। তো ওর আতিথেয়তা মুগ্ধ হয়ে উনি হোটেলে গিয়ে দেখা করলেন যে স্বামী, আমি যখন কলকাতায় গিয়েছিলাম, ইউ প্লেড এ ওয়ান্ডারফুল হোস্ট, তা আই ওয়ান্ট টু রেসিপ্রোকেট। তো তখন লোকেশ্বরজি বললেন যে আই ডোন্ট মাইন্ড, বাট দেন ইউ মাস্ট মেক শিওর দ্যাট দি নাম্বার ইজ রেস্ট্রিক্টেড টু 50, because I do not know Russian, you don't know much of English, and there will be a lot of problems for us to interact with each other. কিন্তু চেয়ারম্যান অফ একাডেমি অফ সায়েন্স প্রোটোকলে অনেক উপরে আছে, তো কম করতে করতে 70-75 জন লোক হয়ে গেছে। তো লোকেশ্বরজি বসে আছেন, এক ভদ্র মহিলা 108 ইয়ার 9 ইয়ার 109 বছর বয়স, stumbling stick in hand, no teeth in the jaw, চোয়ালে কোনো দাঁত নেই, হাতে একটা লাঠি। উনি এসছেন লোকেশ্বরানন্দজির কাছে। তখন লোকেশ্বরজি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলেন, ম্যাম প্লিজ টেক ইউর সিট। মহাশয়া, আপনি আগে আসন গ্রহণ করুন। তো উনি বারবার বলছেন, আর ওই ভদ্রমহিলা বলছেন, স্বামী ইউ মাস্ট বি সিটেড ফার্স্ট, দেন আই টেক মাই সিট। তো 2-3 বার হওয়ার পরে লোকেশ্বরানন্দজি বললেন যে দেখো ম্যাম, তুমি বসার আগে, আসন গ্রহণ করবার আগে আমি আসন গ্রহণ করতে পারবো না, এই জন্য যে প্রথম কথা হচ্ছে আমি এমন একটি সন্ন্যাসী সম্প্রদায়ের সভ্য সদস্য, যে সন্ন্যাসী সম্প্রদায় প্রত্যেক মায়ের ভিতরে, প্রত্যেক নারীর ভিতরে জগন্মাতা প্রতিবিম্ব দেখে থাকে। দ্বিতীয়ত, আমার যিনি জন্ম দিয়েছিলেন, আমার গর্ভধারিণী, তিনি যদি আজ বেঁচে থাকতেন, তারও 109 বছর বয়স হতো না।
তা এই দুটি কারণে আমি তোমার আগে বসতে পারছি না। তখন সেই ভদ্রমহিলা ইন ফ্রেইল ভয়েস, ভাঙা ভাঙা ইংরেজি বলছে, ইউ বিলং টু রামকৃষ্ণ, তুমি কি শ্রীরামকৃষ্ণে? লোকেশ্বরী বললেন, ইয়েস আই ডু বিলং টু রামকৃষ্ণ মিশন। বলে, ইউ বিলং টু রামকৃষ্ণ? Ramakrishna is so pure. How can I take seat before you take seat, Swami? বলে, তুমি রামকৃষ্ণে, রামকৃষ্ণ পবিত্রতার প্রতিমূর্তি, তুমি রামকৃষ্ণের সঙ্গে যুক্ত, তুমি কত পবিত্র, তুমি যদি না বসো তাহলে তোমার বসার আগে আমি কি করে বসবো? এই ভদ্রমহিলা কে? ভদ্রমহিলা 1917 সালে যখন সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল সোভিয়েত রাশিয়ায়, তখন সাংস্কৃতিক বিপ্লবের সময়ে ভ্লাদিমির লেনিনের প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তা তিনি বলছেন, যারা বলেছেন, কি বলেছেন আমি বলবো না, কিন্তু তারা বলেছেন, আপনার বই পড়লে বুঝতে পারবেন। তা তাদের একজন, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ এত পবিত্র, শ্রীরামকৃষ্ণ সঙ্গে তুমি যুক্ত, তুমি শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ তোমার, তোমার তুমি না বসলে তুমি আমি কি করে আগে বসতে পারি? তারপরে লোকেশ্বরানন্দজি আরেকটি পরিচিত লোক ছিল, তিনিও বৈজ্ঞানিক ছিলেন, তিনিও আবার লোকেশ্বরানন্দজিকে আমন্ত্রণ জানিয়েছেন। তা আমন্ত্রণ যে জানিয়েছেন, লোকেশ্বরকে একই কথা বলেছেন, দেখো আমার কথা বলতে অসুবিধা হয়, আমার সাথে তো ইন্টারপ্রেটার নেই, আমি তো রাশিয়ান জানি না, লোকজন কম থাকে। তো তখন ওরকম কথা উঠছে, স্বামী বিবেকানন্দের কথা ইত্যাদি। সেই ভদ্রলোক অনুপ্রাণিত হয়ে, তিনি একজন বড় বৈজ্ঞানিক, তিনি অনুপ্রাণিত হয়ে বলছেন, স্বামী, can I have half an hour from you? I have a pleasant surprise for you. তো লোকেশন বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তবে এর মধ্যে তুমি চলে এসো, আর দেরি করো না। ভটকা টটকার নাম শুনেছেন তো, পেলে আমার দেরি হয়ে যাবে। তা সে যাই হোক, সে ভদ্রলোক কথা দিয়ে গেলেন, কিন্তু দেরি হল। এসে লোকেশ্বর বলছেন, স্বামী, I beg to be apologized for having been delayed because I carry this album. This is so sacred. Before touching it, I thought I must have had a thorough wash. স্নান করে নিতে হবে, তবেই আমি এটা স্পর্শ করতে পারবো। সেই অ্যালবামটা লোকেশ্বরকে দিলেন, আর সেই অ্যালবামটা কি আছে? ফটোগ্রাফস অফ বিবেকানন্দ। রাশিয়ার একজন বৈজ্ঞানিক যখন গ্লাসনস্ট হয়েছে কিন্তু পেরিস্ট্রোইকা হয়নি, সেই জাংচারে দাঁড়িয়ে বলছেন যে আমি স্নান না করে এটা স্পর্শ করলাম না, কারণ এটা বিবেকানন্দের ফটোগ্রাফ। এরপরেও কি কেউ প্রাসঙ্গিকতার প্রশ্ন করবে? চলুন তাহলে চীনাতে, তাহলে চায়নাটা তো বলা হয়নি, ঠিকই কথা। তা চায়নাতে কি বলছে লোকেরা? জিন জিং জুয়াং নাকি আছে একজন, চায়নার ফিলসফির হেড, বেজিং ইউনিভার্সিটি, সেই ভদ্রলোক বলছেন, আমরা সমাজতন্ত্র, সমাজবাদ শিখেছি স্বামী বিবেকানন্দের কাছ থেকে। We have learned socialism from স্বামী বিবেকানন্দ। শুধু সেখানেই তিনি থেমেন না, আজকে শতাব্দীর এবং আগামী শতকের সর্বশ্রেষ্ঠ দার্শনিক পৃথিবীর যিনি, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। এটা কিন্তু রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসীর কথা নয়, কোনো দীক্ষিত ভক্তের কথা নয়, নরেন্দ্র মোদীর কথাও নয়, মমতা ব্যানার্জির কথা। কথা কিন্তু এই যে বেজিং ইউনিভার্সিটির দর্শনের প্রধান অধ্যাপক, তিনি এখনো বেঁচে আছেন, প্রয়োজন বোধে যোগাযোগ করে। তা এই হচ্ছে অবস্থাটা। আজকে আপনি ইউরোপের দিকে তাকান, আমি এই কথা অনেক সময় বলেছি, আপনাদেরও বলে থাকতে পারি, যা যখন 150 বর্ষ উদযাপিত হচ্ছিল, সেই 150 বর্ষ উদযাপনের সময়ে আমি একটা চিঠি পেয়েছিলাম নিকারাগুয়ার অ্যাম্বাসেডারের কাছে। ওর নাম হচ্ছে শাশ্বতী মুখোপাধ্যায়। এখন তিনি নিকারাগুয়ায় নেই, অন্য কোনো দেশের অ্যাম্বাসেডার, ভারতের।
শাশ্বতী মুখোপাধ্যায় কলকাতাতে। শাশ্বতী মুখোপাধ্যায় আমাকে লিখেছিলেন যে there are 5,000 Negroes in Nicaragua. The leader came and met me and requested me to organize a function in honor of Swami Vivekananda. নিকারাগুয়াতে 5,000 নিগ্রো আছে, তাদের নেতা এসে বলছেন ভারতের দূতকে, রাজদূতকে, যে এখানে স্বামী বিবেকানন্দের সম্মানে একটা অনুষ্ঠান করা হবে। বলছেন I do not have any logistics, if you give me logistics about I will do it. আমরা পাঠিয়েছিলাম, ওখানে অনুষ্ঠান হয়েছে। তাহলে বুঝতে পারছেন আফ্রিকা, নিকারাগুয়া, এশিয়া, ইউরোপ, আমেরিকা সর্বত্র ছড়িয়ে পড়েছে এই স্বামী বিবেকানন্দ। তাহলে আরেকটি ঘটনা বলবো, বলি, অবশ্যই আমাকে ভুল বুঝবেন না যে এই লোকটি আত্মপ্রচার করছে, তা না, তা অনেকে ভুল বুঝতে পারেন। তা সেটা হচ্ছে আপনার সুচিতানন্দজিকে সবাই চেনেন, উনি আমার পূর্বসূরি এবং এখন ভাইস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে। যখন আমাদের 150তম জন্মবার্ষিকী চলছিল স্বামী বিবেকানন্দের, সেই সময় তিনি শিকাগোতে গিয়েছিলেন আমন্ত্রিত হয়ে আমাদের আশ্রমে একটি অনুষ্ঠান। শিকাগোর যে স্বামীজি আছেন আপনারা অনেকেই চেনেন, ওকে ঈশাত্মানন্দ দেব মহারাজ বলেন। তা তখন উনি ভাবলেন যে জেনারেল সেক্রেটারি মহারাজ আসছেন, তো হিলটন রেঞ্জ অফ হোটেল সারা পৃথিবীতে আছে, আপনারা সবাই জানেন, হয়তো দিল্লিতে তো অবশ্যই আছে, কলকাতায় আছে কিনা আমি জানি না, বোম্বেতে আছে। তা সেই হিলটন হোটেলে গিয়ে উনি বললেন যে দেখো, আমাদের অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন, তার যে চিফ এক্সিকিউটিভ, তিনি আসবেন আমার আশ্রমে, একটা ভালো জায়গা নেই যেখানে ওকে রাখবো ভব্যভাবে, তুমি যদি একটা সুইট দাও। কিন্তু ঈশাত্মানন্দ এই ভেবেই গিয়েছিল যে না বলে দেবে, কারণ ওই হিলটন হোটেল সবসময় বুক থাকে ফর সিকিউরিটি রিজনস ফর দি প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ওবামার হোম টাউন হচ্ছে শিকাগো। কিন্তু ঈশাত্মানন্দ যেরকম ভেবেছিলেন তেমনটা হলো না। ম্যানেজার বললেন, স্বামী, ইউ লিভ ইউর কন্ট্যাক্ট and I will revert back to you within 24 hours. তো সাধুটি দিয়ে এলেন তার কন্ট্যাক্ট, কিন্তু উনি আশা রাখেননি যে হ্যাঁ বলবে। উনি ভেবেছিলেন 24 ঘন্টা করে না বলবেন। সঙ্গে সঙ্গে না বলাটা তো অভদ্রতা, শকিং, সেই জন্য 24 ঘন্টা সময় নিল কুলিং টাইম। পরে হিলটনের ম্যানেজার ফোন করছে, I have got the green signal from the White House. White House has told that the Swami is the chief executive of the organization floated by Vivekananda, and Chicago has been made famous by Vivekananda. People in the world know Chicago because of Vivekananda, and the Swami is the chief executive of the organization floated by Vivekananda. You give him as many sweets as he wants. যত সুইট, একটা নয়, যত সুইট চাই না। তারপরেও কি প্রশ্ন থাকবে বিবেকানন্দ আজকেও প্রাসঙ্গিক কিনা? আপনারা যদি 19বিংশ শতাব্দীর শেষ শতকের দিক থেকে চিন্তা করেন, আমরা স্বাধীনতা পেয়েছি 1947 সালে। আমরা স্বাধীনতা আজকে উপভোগ করছি। আজকে আমাদের স্বাধীনতার 75 বছর উদযাপন করতে চলেছি। আপনারা কি জানেন যে ভারতের স্বাধীনতা স্বামীজির দেন? স্বামীজির অবদান বাল গঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ গঙ্গার পাশে হাঁটছেন সন্ধ্যাবেলায় বেলুড় মঠে 1897 সালের 14ই অগাস্ট। বাল গঙ্গাধর তিলক হঠাৎ স্বামীজিকে বললেন, স্বামীজি প্লিজ গ্র্যান্ট আস ফ্রিডম, আমাদের স্বতন্ত্রতা দিন, স্বাধীনতা দিন। স্বামীজি চুপ করে দাঁড়িয়ে বললেন, ফ্রিডম, ফ্রিডম, ফ্রিডম ইজ দ্য সং অফ মাই সোল। I can grant you freedom right now, but can you preserve it? You cannot. স্বামীজি বললেন, স্বাধীনতার কথা বলছো, স্বাধীনতা আমার হৃদয়ের সঙ্গী, আমার জীবন সঙ্গী।
আমি এখনই তোমাদের স্বাধীনতা দিতে পারি, কিন্তু তোমরা কি স্বাধীনতা পেলে তা রক্ষা করতে পারবে? পারবে না। দুজনেই পায়চারি করছেন। খানিকক্ষণ পর স্বামীজি দাঁড়িয়ে in a feat of inspiration বলছেন, you will get freedom that took most unexpectedly on completion of 50 years from today. 1897 সন্ধ্যাবেলায় বিবেকানন্দ গঙ্গা তীরে কথা বলছেন। 50 বছর পর অভাবনীয় ভাবে, অপ্রত্যাশিত ভাবে তোমরা স্বাধীনতা পাবে। 1947 স্ট্রোক অফ দি মিড নাইট আমাদের স্বাধীনতা এনে দিল। একদিনও বেশি নয়, একদিনও কম নয়। স্বামী বিবেকানন্দ বললেন, রাশিয়া উইল রাইজ এন্ড ফল, আই ক্যান সি, আই ডু নট গেস। আমি কল্পনা করছি না, আমি অনুমান করছি না, আমি দেখতে পাচ্ছি। রাশিয়া উইল রাইজ এন্ড ফল, চায়না উইল রাইজ, উইল ফল, ইন্ডিয়া উইল রাইজ। ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, কিন্তু একটা শর্ত, বিনা শর্তে নয়। It must sit at the feet of Sri Ramakrishna. রামকৃষ্ণের পাদপদ্মে তাকে বসতে হবে। শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে না বসতে হবে। শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে বসাটার অর্থটা কি? শ্রী রামকৃষ্ণের পাদপদ্মে বসার অর্থ হচ্ছে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে বসার অর্থ হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাবটিকে গ্রহণ করা। শ্রীরামকৃষ্ণের ভাবটি কি? শ্রীরামকৃষ্ণের সমস্ত বাণী থেকে যদি একটা নির্যাস বের করা হয়, সেটি হচ্ছে ইনক্লুসিভনেস। সবারই করি আহ্বান, সবার প্রতি আমার ভালোবাসা, সবার প্রতি আমার শুভেচ্ছা, সবার প্রতি আমার আশীর্বাদ। যেটি মায়ের মুখ থেকে ঠাকুর বলালেন, যারা এসেছে তাদের, যারা আসবে তাদের, যারা আসেনি তাদের, সবাইকে আমার ভালোবাসা, আমার আশীর্বাদ। শ্রীরামকৃষ্ণ তাই বলছেন, ইনক্লুসিভনেস, সমন্বয়, হারমোনি আর ইনক্লুসিভনেস। আজকে স্বামী বিবেকানন্দের 125 বছর পূর্তি আমরা উদযাপন করছি শিকাগোতে আবির্ভাবে। স্বামী বিবেকানন্দের দিকে যদি আমরা প্রত্যক্ষ করি, আমরা যদি মানস লোক স্বামী বিবেকানন্দের অনুধান করি, আমরা স্বামী বিবেকানন্দকে কি রূপে দেখতে পাই? আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর স্বামী বিবেকানন্দ, তখন স্বামী বিবেকানন্দ হননি, ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তিনি তা অস্থি নিয়ে এসে বেলুড় মঠ প্রতিষ্ঠা করছেন। তারপর স্বামী বিবিদিশানন্দ হচ্ছে। স্বামী বিবিদিশানন্দ 5 বছর শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর ভারত পরিব্রজা করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম 2.5 বছর স্বামী বিবেকানন্দ ভারতকে দেখলেন চোখ বুঝে, ধ্যান মুদ্রায়। ভারতের অন্তরাত্মাকে তিনি আবিষ্কার করবার চেষ্টা করলেন। আর শেষের 2.5 বছর, অবশ্যই সেই 2.5 বছর হচ্ছে সেই কৌভারী বাবার গাজীপুর থেকে কন্যাকুমারী। সেই 2.5 বছর স্বামী বিবেকানন্দ চোখ খুলে ভারতবর্ষকে দেখলেন, ভারত মাতার শীর্ণ রূপটি প্রত্যক্ষ করলেন। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, এনাফ ইজ এনাফ, বহুত হয়েছে। থ্রো দি বেলস ইনটু দি গ্যাঞ্জেস, গঙ্গায় ফেলে দাও এগুলো। বলছেন থ্রো দি স্টোন ইমেজেস ইনটু দি ডেপথ অফ দি আটলান্টিক ওশান। আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে তোমাদের ওই যে পুতুলগুলো আছে, যাদের তোমরা দেব দেবী সাজিয়ে পুজো করছো, ফেলে দাও তাদের। আর স্বামীজি আরো মারাত্মক কথা বললেন, কেউ রাগ করবেন না যদি এখানে থেকে থাকে। তিনি জিহাদ ঘোষণা করলেন পুরোহিত তন্ত্রের বিরুদ্ধে। তিনি বললেন, ওই মানুষগুলোকে তোমরা ছুঁড়ে ফেলে দাও প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে। কেউ বললেন যে স্বামী বিবেকানন্দ কি ভারত মহাসাগরের কথা ভুলে গিয়েছিলেন, বঙ্গোপসাগরের কথা ভুলে গিয়েছিলেন? স্বামীজি বলেননি, কিন্তু লোকগুলো এত চতুর ছিল, স্বামীজির সংখ্যা ছিল যে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর প্রক্ষেপ করলে আবার 7-8 থেকে ভারতবর্ষ। তাই স্বামীজি বললেন, এরা কখনো let them be dumped and dumped forever। স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গেলেন, শিকাগো। আমরা কি দেখলুম?
স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কলেবরে শিকাগোতে আবির্ভূত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন 3:10 কাশীপুরে 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। আর স্বামী বিবেকানন্দ বিশ্বমানবের কাছে কল্পতরু হলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ রূপে, বিবেকানন্দ কলেবরে নতুন করে আবির্ভূত হয়েছিলেন বিশ্বমানবের কাছে কল্পতরু হিসেবে। নতুন বাণী, নতুন কথা, নতুন মানুষ, নতুন ধর্ম, নতুন বেদ উপস্থাপিত করলেন। আর তিনি কি বলছেন? স্বামীজির পুরো জীবনটাই পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ান। স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ানে যোগদান করতে, আপনারা সবাই জানেন, কিন্তু স্বামীজির পুরো জীবনই হচ্ছে পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ান। স্বামীজি আমেরিকাতে গিয়েছিলেন দুজন হিন্দুর অনুপ্রেরণায়, আলাসিকা পেরুমল এবং ক্ষেত্রী রাজা অজিত সিং। স্বামীজি ভারত পরিব্রজা করছেন আলমোড়ার কাছে। ওই যে টিকিধারী পণ্ডিত সমাজ 3 দিন 3 রাত স্বামীজিকে প্রস্তাবনে জর্জরিত করেছিল, কিন্তু তাদের মানবিকতা ছিল না। তারা সেদিন প্রশ্ন করেনি স্বামীজিকে যে স্বামীজি 3 দিন 3 রাত আপনার সঙ্গে অনর্গল কথা বলে চলেছি, আপনি কিছু খেয়েছেন? স্বামী বিবেকানন্দের জীবন সংকট হয়েছিল। স্বামী বিবেকানন্দের জীবন সংকট সেদিন হয়েছিল। এবং স্বামী বিবেকানন্দ যখন ভাবছেন শুভ মৃত্যু, সেই সময় তার জীবন দেবতা ভগবান স্বয়ং এক মুসলমান, সাধারণ দরিদ্র মুসলমান, জুলফিকার আলী তার নাম, তার রূপ ধরে এসে স্বামীজিকে বললেন, স্বামীজি আমি মুসলমান, হিন্দুরা আমার স্পর্শ করা খাবার খায় না, তুমি কি খাবে? আমি দেখছি তোমাকে কেউ খেতে দিচ্ছে না, আমি দেখছি শুধু তুমি অনর্গল কথা বলে যাচ্ছ, তোমার জীবন সংকট, আমি তোমায় শসা দিতে চাই, তুমি নেবে? স্বামীজি তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে বলেছিলেন, তুমি আমার জীবন দেবতা। এবং সেই শসাকে বলেছিলেন, জীবনে যত কয়দিন খেয়ে অমৃতের স্বাদ পেয়েছি, আজকে তার মধ্যে অন্যতম। এবং পরবর্তী সময়ে বিবেকানন্দ, বিশ্ববিখ্যাত বিবেকানন্দ যখন আলমোড়ায় আসছেন, সেই জুলফিকার কম্পিত কলেবরে হাজার হাজার মানুষের পেছনে অদৃশ্যভাবে বসেছিল, কিন্তু নজর এড়ায়নি স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দ তখন গিয়েছিলেন তাকে, এবং সেই হাজার হাজার মানুষের ভেতর থেকে তাকে টেনে নিয়ে এসে তাকে আলিঙ্গন করেছিল, তাকে জীবন দান করলেন একজন মুসলমান। স্বামী বিবেকানন্দকে পাশ্চাত্যে পরিচিত করে দিয়েছিলেন দুজন খ্রিস্টান। স্বামী বিবেকানন্দকে পাশ্চাত্যে পরিচিত করলেন দুজন খ্রিস্টান, একজন আরেকজন ম্যারি। আর স্বামী বিবেকানন্দ বুদ্ধ সম্পর্কে বলতে গিয়ে আপ্লুত, উদ্বেগ। তিনি বলছেন, the man for whom I reserve the highest regard in my heart is Buddha. যে মানুষটির জন্য আমার জীবনে সবচাইতে বেশি শ্রদ্ধা এবং ভক্তি, তার নাম হচ্ছে বুদ্ধ। এবং শুধু সেখানেই ক্ষান্ত হচ্ছেন না, স্বামী বিবেকানন্দ বলছেন, বুদ্ধা ইজ মাই ইষ্ট, বুদ্ধ আমার ইষ্ট দেবতা। এটি কি পার্লামেন্ট অফ রিলিজিয়ান নয়? স্বামী বিবেকানন্দের মধ্যে সেই পার্লামেন্ট অফ রিলিজিয়ান হলো শিকাগোতে, আর শ্রীরামকৃষ্ণের মধ্যে পার্লামেন্ট অফ রিলিজিয়ান হয়েছিল দক্ষিণেশ্বরে। এবং আজকের দিনে 2017-18-তে 2017-18-তে সমস্ত পৃথিবীতে যত আলোচনা চক্র হয়েছে, অবশ্যই সবচেয়ে বেশি সংখ্যক আলোচনা চক্র হয়েছে অর্থনীতি বিষয়ে। এবং মজার কথা হচ্ছে, তারপর দ্বিতীয় স্থানে আছে ইন্টারফেথ ডায়ালগ। এবং সেই ইন্টারফেথ ডায়ালগের উদ্বোধন করেছিলেন বিবেকানন্দ শিকাগোর পার্লামেন্ট অফ রিলিজিয়ানের মঞ্চ থেকে। আজ ইন্টারফেথ ডায়ালগ, সবাই ওদের শান্তি চাই, আমরা ক্লান্ত। I fall upon the thorns of life, আমি রক্তাক্ত, আর নয়, অনেক হয়েছে, এবার শান্তি চাই। এবং তার উদ্গাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আপনারা শুনে আশ্চর্য হবেন, ভালো লাগবে আপনাদের।
যে 1893-তে স্বামীজি গিয়েছিলেন শিকাগো পার্লামেন্টে। 1993 এর কাছাকাছি হার্ভার্ড ইউনিভার্সিটির একটি দম্পতি, যারা বৈজ্ঞানিক, যারা গবেষক এবং গবেষিকা, তারা একটা অদ্ভুত বই লিখলেন। বইটি হয়তো আমাদের অদ্বৈত আশ্রমের লাইব্রেরিতে থেকে থাকবে, ইনস্টিটিউট অফ কালচারের লাইব্রেরিতে অবশ্যই আছে। বইটির নাম হচ্ছে দি গিফট আনওপেন। অনেকে হয়তো পড়েছেন, অনেকে পড়েননি, অনেকে নাম শুনেছেন। সেখানে বলছেন মিসেস মিস্টার ইলিয়নিয়াস স্টার, তারা লিখছেন সেই বই, মুখ্যমন্ত্রী বলছেন, দেখো 100 বছর আগে ক্রাইস্ট আমাদের একটা উপহার পাঠিয়েছিল, কিন্তু আমরা এত অলস, 100 বছরের মধ্যে সেই উপহারের মোড়ক খুলে দেখবার প্রয়াস পাইনি উপহারটি কি। বেটার লেট দ্যান নেভার। এসো খুলি দেখি। The gift unopened was gift opened. আর কি দেখলেন ওরা? বিবেকানন্দ সেই উপহারটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। সেই বইতে প্রথম অধ্যায়ের প্রথম পংক্তিতে বলছেন, কি বলছেন? If Columbus discovered the soil of America, Vivekananda discovered the soul of America. যদি কলম্বাস আমেরিকার মৃত্তিকাকে আবিষ্কার করে থাকে, বিবেকানন্দ আমেরিকার আত্মার উদ্গাতা। বিবেকানন্দ শুধু ভারতের আমেরিকার আত্মার উদ্গাতা ছিলেন না, ভারতেরও আত্মার উদ্গাতা স্বামী বিবেকানন্দ। তাই আজ জাতি ধর্ম নির্বিশেষে রামকৃষ্ণ সংঘ হচ্ছে একমাত্র সংঘ, যে সংঘে সমস্ত সম্প্রদায়ের সন্ন্যাসী আছে। এবং আমাদের পক্ষে এটা আনন্দের কথা। মহাপুরুষ মহারাজকে একজন জিজ্ঞেস করেছিলেন, মহারাজ সব অবতার তো মিরাকল দেখালো, ঠাকুর তো কিছু মিরাকল দেখাননি। মহাপুরুষ মহারাজের কথা উনি রেগে গেলে কথা টোটাল বন্ধ থাকতো না, অনেক কিছু বেরিয়ে যেত, সেগুলো আমি বলবো না। ভদ্রভাবে যতটুকু বলা যায় ততটুকু বলবো। তিনি বলেছিলেন যে দেখো, এই যে ছেলেগুলো বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন পোশাকের অভ্যাস, বিভিন্ন খাদ্যাভ্যাস, বিভিন্ন জায়গা, এনভায়রনমেন্ট, পরিবেশ, বিভিন্ন দেশ থেকে এখানে এসে they are living like brothers more than the brothers born of the same parents. Parents এর একই মা বাবার যে দু ছেলে, তাদের মধ্যে যত সম্প্রীতি থাকে, তার থেকে অনেক বেশি সম্প্রীতি এই ব্রাদারদের মধ্যে, বিকজ দে আর স্পিরিচুয়াল ব্রাদার্স। তো এটা কি মিরাকল নয়? সত্যি তাই। আজকের দিনেও বলতে পারি, জানি না কি হবে, আমাকে তারা করবে কিনা জানি না, আশা করি করবে না। তা আজকের দিনে আমাদের মধ্যে ইরাকের মুসলমান সন্ন্যাসী আছে, ইরানের মুসলমান সন্ন্যাসী আছে, এবং তারা, আমি একজন সন্ন্যাসী, ওরাও ততখানি সন্ন্যাসী, ওরাও ততখানি হিন্দু, ওরাও ততখানি বেদান্তি যতখানি আমি বা আমরা। আমাদের একমাত্র সন্ন্যাসী সঙ্গ পৃথিবীতে, যে সন্ন্যাসী সঙ্গে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি সংখ্যা রয়েছে। আর কোন সন্ন্যাসী সঙ্গ যত সংখ্যায় থাকুক, কিন্তু এতগুলো শিক্ষিত ব্যক্তির সম্মেলন আর কোন সন্ন্যাসীর সঙ্গে নেই। আমাদেরই একমাত্র সন্ন্যাসীর সঙ্গ, যে সন্ন্যাসীর সঙ্গে আমরা দেখতে পাই যে ওদের প্রত্যেকে শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছে, কিন্তু তাদের যে ইষ্ট তাকে বর্জন করে নয়। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বধর্ম স্বরূপ, সর্বধর্ম স্বরূপ তিনি। ইউ ক্যান সি শ্রী রামকৃষ্ণ থ্রু ক্রাইস্ট, ইউ ক্যান সি ক্রাইস্ট থ্রু শ্রী রামকৃষ্ণ। একজন প্রভু মহারাজকে জিজ্ঞেস করেছিল বিদেশানন্দকে, যে আচ্ছা, এটা অবশ্যই খুব গোপন কথা, এখানে বললে দোষ হবে কিনা আমি জানি না, তাও বলে ফেলি যে যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন একটা বিশেষ মন্ত্র দেওয়া হয় রামকৃষ্ণ। তাই জন্য জিজ্ঞেস করলো যে আমার তো প্রিয় কালীও হতে পারে, আমার প্রিয় অন্য কোনো দেবদেবী হতে পারে, কিন্তু এই মন্ত্রটাই দেওয়া হচ্ছে। তো প্রভু মহারাজ একটা অদ্ভুত কথা বললেন, খুব সুন্দর কথা। প্রভু মহারাজ কি বললেন? প্রভু মহারাজ বলে, কখনো সায়েন্স পড়েছো, বিজ্ঞান পড়েছো? বলে হ্যাঁ।
বলে ফিজিক্স ল্যাবরেটরিতে গিয়েছো? বলে হ্যাঁ। বলে দেখো, তুমি দেখতে পাবে অনেক জিনিস আমরা দেখতে পাই না, কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো দেখতে পাই। আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই মাইক্রোস্কোপ। শ্রীরামকৃষ্ণের ভজনা যদি করো, শ্রীরামকৃষ্ণের সাধনা যদি করো, তাহলে তোমার যাকে ভালো লাগে তিনিই তোমাকে আশীর্বাদ করবেন। তিনি হচ্ছেন সর্বদেবদেবী। তো সর্বার্থ সর্ব অর্থে এটি হচ্ছে একটি সমন্বয়ের প্ল্যাটফর্ম, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। এখানে খ্রিস্টিয়ানরা রয়েছে, আপনারা তো বুঝতেই পারলেন যে ভারতের মুসলমান নয়, বাংলাদেশের নয়, একবারে ইরাকের কথা বলে দিলাম। তারপরে অন্যান্য সম্প্রদায়, বুদ্ধিস্টরা রয়েছেন, আপনাদের অদ্বৈত আশ্রমে আছে, আপনারা হয়তো জানেন না জানেন না। আর তারপরে রয়েছে ছিল জোড়াথুস্ট্র সম্প্রদায়ের, আজকের দিনে নেই। তা সেইভাবে একটা সমন্বয় ঘটেছে এই রামকৃষ্ণ মিশন। এই জন্যই স্বামীজি বারবার করে বলছেন যে শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করুন। কারণ রামকৃষ্ণ মিশন একটা সিন্ধুতে বিন্দু, তাতে কি হবে মশাই? আপনি রামকৃষ্ণ মিশনের কথা খুব বলছেন। এই ভারত, বিশাল ভারত, সমুদ্র হিমাচল ভারত, যে ভারতের কথা আমরা বলি যে কন্যাকুমারী থেকে সেই গুজরাট পর্যন্ত, গুজরাট থেকে অরুণাচল পর্যন্ত এই কথা আমরা বলি। তো সেই ভারতে রামকৃষ্ণ মিশন কি হবে? না, রামকৃষ্ণ মিশন এর কনসেপ্ট স্বামী বিবেকানন্দ ছিল যে রামকৃষ্ণ মিশন সব গ্রামে একটা করে স্কুল, সব গ্রামে একটা করে, শহরে সব একটা করে কলেজ, একটা ইউনিভার্সিটি করবে। স্বামীজি বলছেন যে সন্ন্যাসীরা কাজ করবে না, সন্ন্যাসীরা ততখানি কাজ করবে যতখানি তাদের প্রয়োজন সমাজে। সমাজ কি চায়? মডেল চায়। মডেল কাটমানিতে হবে না, মডেল চায়। তা সেই মডেলটা দিতে হবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাস। The task of the sannyasis in the mission is limited to that extent. They will set up a model and the householders will follow it. ওরা একটা স্কুল করে দেখিয়ে দেবে, এই ধরনের হবে, হাউসহোল্ডাররা 1000 স্কুল করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এটা একটা জাংচার বলেছি যে আজকের দিনে যে লোকটার কিছু করার নেই, লেখাপড়া কিছুই শেখেনি, সে একটা ম্যানেজমেন্ট কলেজ তৈরি করে ফেলে। And that is just like a steel plant, ministry, খুব পয়সা পাওয়া। তা সে যাই হোক, কথা হচ্ছে যে এটা একটা পাসিং ফেজ। স্বামী বিবেকানন্দ যে ভারতের কথা বলেছেন, সেই ভারত 1500 বছরের ভারত। সেই 1500 বছরের ভারতে আমরা 122 বছর অতিক্রম করেছি। 122 বছর অতিক্রম করার পরে আমরা যদি একটা হিউম্যান ডের সঙ্গে তুলনা করি, 24 ঘন্টার সঙ্গে, সবে তো মশাই সূর্যোদয় হলো, এত অধীর হওয়ার কোনো ব্যাপার নেই। আসতে দিন সেই মধ্যাহ্ন সূর্য, যখন সূর্য মধ্যাহ্ন আকাশে দেখা যাবে, তখন দেখবেন রামকৃষ্ণ বিবেকানন্দ কি। সেদিন হয়তো আমরা থাকবো, হয়তো বা থাকবো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি থাকবো না, কিন্তু আপনারা হয়তো থাকতে পারেন, থাকবো না। কিন্তু ঘটনা হচ্ছে এটা, যারা থাকবে তারা সেদিন দেখবে যে সমস্ত পৃথিবী উথাল পাতাল হয়ে গেছে রামকৃষ্ণ বিবেকানন্দ। তো স্বামীজি বলছেন রামকৃষ্ণ যেদিন আবির্ভূত হয়েছে, ভারত রামকৃষ্ণের, রামকৃষ্ণ ভারতের হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই যে একটা অবস্থা, আপনারা জানেন যে একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের মিছিল এই ওখান থেকে প্ল্যানেট থেকে বেরিয়েছিল, ধর্মতলা থেকে। ধর্মতলা থেকে একটা বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় মিছিল বেরিয়েছিল জানুয়ারি মাসে কি ফেব্রুয়ারি মাসে। আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি, যে ভুল হয় তাহলে আনন্দবাজারকে ধরবেন, আমাকে। সেখানে পরিষ্কার বলা আছে যে সেই মিছিলের সামনে ছিল শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ডাক। শুধু এখানেই নয়, একটি রাজনৈতিক মতাবলম্বী দল, সেই দল অনেকদিন ধরে বলেছে রিলিজিয়ান ইজ অপিয়াম। কোন দল সেটা বলবো না। তারপরে দেখছে তারপরে আর ভোট পাচ্ছে না, এবারে স্বামী বিবেকানন্দের কাটা উঠিয়ে তাকে প্রসেশন করেছে।
তাহলে স্বামী বিবেকানন্দ কতখানি প্রাসঙ্গিক আপনি চিন্তা করুন। শুধু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে নয়, শুধু ভারতের প্রেক্ষাপটে নয়, আজকে পৃথিবীর প্রেক্ষাপট। যার জন্য উত্থান বলেছিলেন যে যেটি আমরা 50 বছর পরে কল্পনা করেছি, বাস্তবে রূপায়িত করতে পারিনি, চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ 1897 সালে 50 বছর আগে সেই কথাগুলো শুধু কল্পনা করেননি, বাস্তবে রূপায়িত করে গেলেন। স্বামীজি ইজ পোস্ট মডার্ন। স্বামীজি মডার্ন নয়, আপনি আমি মডার্ন, স্বামীজি পোস্ট মডার্ন। কারণ আমি আপনি এই দশকের জন্য বেঁচে আছি, বা হয়তো আর 20 বছর 25 বছর এর জন্য বেঁচে আছি। তো স্বামী বিবেকানন্দ বেঁচে আছেন 5000 বছর। সেই জন্যই আমাদের প্রধানমন্ত্রীর কথা আবার বলি এই জন্য যে তিনি দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি একসময় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। তিনি বলেছেন এই যে 125 বছর পূর্তি, যেটা উদ্বোধনী অনুষ্ঠান হলো বিজ্ঞান ভবনে 2017 সাল ভারত সরকার, তাতে উনি বলছেন, আমি উদ্ধৃতি দিচ্ছি, Vivekananda didn't believe in sermonizing alone. Vivekananda believed in action, the hallmark of which is establishment of Belur Math in Kolkata, an organization which is going from strength to strength for last 122 years and has not succumbed to any pressure tactics till today. এটা কিন্তু আমার কথা নয়, এটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো তারপরেও কি প্রশ্ন থেকে যায় স্বামী বিবেকানন্দ প্রাসঙ্গিক কিনা? মাকে যদি ছেলেকে জিজ্ঞেস করে, মা গো তুমি কি আমার মা? তাই এরকমই হাসির মতো মনে হয়, হাস্যকর মনে হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দকে কিভাবে দেখতে চাই, আপনারা যদি প্রশ্ন করেন, আমি অবশ্যই বলবো যে স্বামী বিবেকানন্দ আমাদের জীবনের ধ্রুবতারা, স্বামী বিবেকানন্দ আমাদের হৃদয় সম্রাট, স্বামী বিবেকানন্দ আমাদের ইষ্ট, আমাদের ইহকাল পরকাল, আমাদের জীবন দেবতা। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর জন্য কি বললেন তাতে আমার কিছু আসে যায় না। শ্রীরামকৃষ্ণ বলেছেন, কাছে কটা আম আছে তার দরকার নেই, যাবি একটা আম নিয়ে আমটা খেয়ে মুখ মুছে ফেলবি। ঠিক তেমনি আমরাও চাই স্বামী বিবেকানন্দ বিশ্ববন্দিত কিনা, স্বামী বিবেকানন্দ আজ প্রাসঙ্গিক কিনা, স্বামী বিবেকানন্দ আজ থেকে 4000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবেন কিনা, সেটি আমার প্রয়োজন নেই। আমি বিবেকানন্দ আমার, বিবেকানন্দকে আমি ভালোবাসি। বিবেকানন্দ কুৎসিতী হোক না সুন্দরী হোক, বিবেকানন্দকে আমি শ্রদ্ধা করি, পূজা করি। তাই স্বামী বিবেকানন্দকে এই প্রার্থনাই করব যে স্বামীজি আপনি যদি আবার ধরাধামে অবতীর্ণ হন, তাহলে অবশ্যই আপনি শিবাবতার হয়ে নয়, সাধারণ মানুষ হয়ে, পরশী হয়ে আসবেন, যাতে করে আমরা আপনার সঙ্গে কথা বলতে পারি, আপনার সঙ্গে ভাব বিনিময় করতে পারি, আপনাকে ভালোবাসতে পারি, আপনাকে অনুধান করতে পারি, আপনাকে জীবনে হৃদয় সম্রাট করে জীবন দেবতা করে। এখানেই স্বামী বিবেকানন্দের সামর্থ্যতা, এখানেই স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা। বিবেকানন্দকে কেউ ভজনা করুক আর না করুক, আমার হৃদয়ে বিবেকানন্দ থাকবে, এবং সেই বিবেকানন্দ দিনের পর দিন উজ্জ্বল হবে। যতদূর আমার সঙ্গে বিবেকানন্দের সম্পর্ক, বিবেকানন্দ ইহকাল পরকাল সমস্ত সময়ে আমার জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু অত্যন্ত প্রাসঙ্গিক নয়, সবচাইতে প্রাসঙ্গিক সত্তা, সবচাইতে প্রাসঙ্গিক শক্তি, সবচাইতে প্রাসঙ্গিক ব্যক্তিত্ব। তাই আসুন আজ এই সুন্দর সন্ধ্যায় আমরা স্বামী বিবেকানন্দের চরণ কমলে প্রার্থনা করি। আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য প্রার্থনাটি হচ্ছে, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময়তা লাভ করুক, সবাই সত্য শিব সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। আর আপনাদের সবাইকে অত্যন্ত ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞ যে এতক্ষণ ধরে আপনারা আমার কথাগুলো শুনলেন ধৈর্য সহকারে। আপনাদের একটা করে পুরস্কার দেওয়া হয়েছে।
আর এর সঙ্গে ও বলবো যে আমি দেখলাম অনেকে রেকর্ড টেকর্ড করছেন, তো যে সমস্ত ব্যক্তিদের নাম টাম বললাম সে সমস্ত ব্যক্তিদের নাম টাম দেবেন না ইউটিউবে দিতে, তাহলে হয়তো আমাকে আর ভারতে থাকতে দেবে না, দেখে বোঝা হয়েছে।